হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। তো আজকে আমি উপস্থিত হয়েছি হিন্দির 8 নাম্বার ক্লাস নিয়ে। এর আগে আমি 7টা ক্লাস করিয়ে দিয়েছি। যারা তোমরা এই 7টি ক্লাস দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলিকে দেখে নেবে এবং এই ভিডিওর শেষেও আমি প্লেলিস্ট দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলি দেখে নিতে পারো। এবং আজকের এই 8 নাম্বার ক্লাসে আমি আলোচনা করতে চলেছি হিন্দির অব্যয় নিয়ে। আজকের আলোচ্য বিষয় হলো অব্যয়। অব্যয় কাকে বলে, অব্যয়ের যে প্রকারভেদগুলো রয়েছে সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এবং আজকের এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আমাদের হিন্দির যে পদ পরিচয় সেটা কিন্তু পুরোপুরি আজকে শেষ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা আজকে আমার ক্লাসটি প্রথম দেখছো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলো আর সময় নষ্ট না করে আমরা আজকের ক্লাসটি শুরু করি। তবে শুরু করার আগে একবার দেখে নাও যে আমাদের বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সপ্তাহে এখন প্রত্যেক দিন ক্লাস হচ্ছে আপকামিং এসএসসি জিডি এক্সামকে ফোকাস করে। তো আমাদের এই চ্যানেলে কিন্তু হিন্দি, ম্যাথ, জিকে এবং রিজনিং এর ক্লাস করানো হচ্ছে। সপ্তাহে প্রত্যেক দিন সকাল 9টাতেও ক্লাস রয়েছে, আবার কিন্তু সন্ধ্যা 7টাতেও ক্লাস রয়েছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে সকাল 9টা এবং 7টায় কোন কোন ক্লাসগুলো রয়েছে। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমরা প্রত্যেকেই এই সময় চলে আসবে আমাদের বাংলা ডিফেন্স একাডেমিতে এবং ঠিক সময় মতন তোমরা কিন্তু এই ক্লাসগুলো পেয়ে যাবে। তো চলো আজকের আমাদের আলোচনার বিষয় শুরু করি। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি, অব্যয়। প্রথমে জানতে হবে অব্যয় জিনিসটা কি। তো অব্যয় হচ্ছে যার পরিবর্তন হয় না, যার পরিবর্তন হয় না। তো দেখো, অব্যয় হচ্ছে এমন পদ যার পরিবর্তন, মনে করো যে একটি বাক্যে বিভিন্ন রকম লিঙ্গ থাকে, বিভিন্ন রকম বচন থাকে, কাল থাকে, কারক থাকে। তো এই যে কাল, কারক, তারপরে তোমাদের লিঙ্গ, তারপরে বচন, এই সমস্ত কিছুর প্রভাবে কিন্তু এই অব্যয় প্রভাবিত হয় না। মানে অব্যয়ের রূপের কোনো পরিবর্তন হয় না। বাক্যের মধ্যে লিঙ্গ কি থাকে থাকুক, কারক কি থাকে থাকুক, কাল কি থাকে থাকুক, ঠিক আছে, বচন কি থাকে থাকুক, কিন্তু অব্যয়ের কোনো রকম ভাবেই বা কোনো পরিস্থিতিতেই অব্যয়ের কিন্তু রূপের পরিবর্তন হয় না। মানে এই যে বললাম আমি, লিঙ্গ, বচন, কারক, তারপরে তোমাদের হচ্ছে কাল, এই সমস্ত কিছুর প্রভাব যার উপর পড়ে না সেই কিন্তু হচ্ছে কি অব্যয়। অব্যয়ের রূপের পরিবর্তন হয় না। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এই যে অব্যয়, এই অব্যয়ের কিন্তু আবার অব্যয়কে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। দেখো কি কি রয়েছে। 1 নম্বরে রয়েছে ক্রিয়া বিশেষণ অব্যয়, 2 নম্বরে সম্বন্ধবোধক অব্যয়, 3 নম্বরে রয়েছে সমুচ্চয়বোধক অব্যয়, 4 নম্বরে রয়েছে বিস্ময়াদিবোধক অব্যয়, আর 5 নম্বরে রয়েছে হচ্ছে নিপাত অব্যয়। এইবার আমরা কিন্তু প্রথমে দেখলাম অব্যয় কাকে বলে, দ্বিতীয়তে দেখলাম অব্যয় কত প্রকার ও কি কি। এইবার 3 নাম্বার স্টেপে কিন্তু আমরা প্রথমে আলোচনা করব ক্রিয়া বিশেষণ অব্যয় নিয়ে, তারপরে আলোচনা করব সম্বোধনবোধক অব্যয় নিয়ে, তারপরে আলোচনা করব সমুচ্চয়বোধক অব্যয় নিয়ে, তারপরে বিস্ময়াদিবোধক অব্যয় নিয়ে এবং সব শেষে আলোচনা করব নিপাত অব্যয় নিয়ে। তো আজকে কিন্তু এই সমস্ত কিছু আমরা এই একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব। তো চলো প্রথমে আমরা আলোচনা করি ক্রিয়া বিশেষণ। ক্রিয়া মানে প্রত্যেকেই জানো, আমি করিয়েছি, ক্রিয়া মানে হচ্ছে কাজ। বিশেষণ, বিশেষণ মানে তোমরা পড়েছিলে কি, বিশেষণ হচ্ছে এমন একটা পদ যে হচ্ছে সংজ্ঞা বা সর্বনামের দোষ, গুণ, আকার, আয়তন এই সমস্ত কিছু বোঝায়। সেরকমই ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে, ক্রিয়া বিশেষণ অব্যয় হচ্ছে এমন একটি পদ, এমন একটি শব্দ যেটা হচ্ছে কি করে, ক্রিয়া সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে। ক্রিয়া বিশেষণ মানে ক্রিয়া সম্বন্ধে অতিরিক্ত তথ্য যে প্রদান করে যেই শব্দটা,
তাকেই আমরা বলি হচ্ছে ক্রিয়া বিশেষণ অব্যয়। ক্রিয়া মানে কাজ, বিশেষণ মানে যার সম্বন্ধে কিছু বলা হয়, অতিরিক্ত তথ্য প্রদান করা হয়। তাহলে ক্রিয়া বিশেষণ মানে কি হবে? ক্রিয়া সম্বন্ধে একটু বাড়িয়ে কিছু বলা হবে, অতিরিক্ত কিছু তথ্য দেওয়া হবে, তাকেই আমরা বলবো হচ্ছে ক্রিয়া বিশেষণ অব্যয়। তবে যেহেতু অব্যয়, তার মানে সেই পদের কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না। দেখো, এই যে ক্রিয়া বিশেষণ অব্যয় যে আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম কাকে বলে, এবার এই ক্রিয়া বিশেষণ অব্যয় কিন্তু আবার 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। এবার এই 4টি ভাগ নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। যেমন দেখো, প্রথম ভাগটা কি আছে? স্থানবাচক ক্রিয়া বিশেষণ। স্থান, স্থান মানে প্রত্যেকে বুঝতে পেরেছো, কোন একটা প্লেস, কোন জায়গাকে বোঝাবে। যেমন ইহা, ওয়াহা, কাহা, যাহা, সামনে, বাহার, নিচে, উপর, আগে, ভিতর আদি। তো এই যে শব্দগুলো, এই প্রত্যেকটা শব্দই কিন্তু আমাদের স্থানবাচক ক্রিয়া বিশেষণের মধ্যে পড়ে। কারণ এই শব্দগুলো দিয়েই কিন্তু কোনো না কোনো স্থানকে বোঝায়। নির্দিষ্ট করে কিন্তু নাম বোঝাচ্ছে না, নির্দিষ্ট করে কিন্তু নাম বোঝাচ্ছে না। কারণ দেখো, যাহা, ওয়াহা, কাহা, যাহা, তাই না? সরি, ইয়াহা, ওয়াহা, কাহা, যাহা, এই যে শব্দগুলো রয়েছে, এগুলো দিয়ে কিন্তু নির্দিষ্ট করে কোনো জায়গার নাম হচ্ছে না, তবে কোনো না কোনো জায়গাকে বোঝাচ্ছে। তো এগুলো কিন্তু কোনো পরিবর্তন হয় না, এগুলোর কিন্তু রূপের কোনো পরিবর্তন হয় না, তার সঙ্গে সঙ্গে এগুলো দিয়ে কিন্তু একটি জায়গাকে বোঝাচ্ছে। সুতরাং এটাকে বলবো হচ্ছে আমরা স্থানবাচক ক্রিয়া বিশেষণ। যেমন দেখো, আমি কিন্তু এই শব্দ দিয়ে একটি, মানে শব্দ বলতে স্থানবাচক ক্রিয়া বিশেষণ দিয়ে একটা বাক্য দিয়েছি। যেমন বাক্যতে কি আছে দেখে নাও, नीता बाहर गई है। तो नीता बाहर, बाहर মানে কি? বাইরে। তো नीता কোথায় গেছে? বাইরে গিয়েছে। তো এই যে বাহার, এটাই কিন্তু কি আমাদের স্থানবাচক ক্রিয়া বিশেষণ। ঠিক আছে? তোমরা কিন্তু এই স্থানবাচক দিয়ে কিন্তু গুলিয়ে ফেলবে না যে কোনো জায়গাকে বোঝাচ্ছে। জায়গাকে বোঝালে তো সংজ্ঞা হয় না, সংজ্ঞা কিন্তু না। সংজ্ঞা হলে কি হবে? সংজ্ঞা হলে নির্দিষ্ট করো কিন্তু কোনো কিছুর কোনো জায়গার কিন্তু নাম হবে। সে তুমি পশ্চিমবঙ্গ বলো কিংবা ভারত বলো, তাই না? এবং মনে করো যে আমাদের আশেপাশে যে শহর গ্রাম রয়েছে সেগুলো কিন্তু সংজ্ঞা। কিন্তু এই ইয়াহা, ওয়াহা, কাহা, যাহা, ঠিক আছে, সামনে, বাহার, নিচে, উপর, আগে, ভিতর, এগুলো কিন্তু আমাদের কোনো নির্দিষ্ট করে জায়গার নাম না, এগুলো হচ্ছে আমাদের স্থানবাচক ক্রিয়া বিশেষণ। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের বি নাম্বারে কি আছে? কালবাচক ক্রিয়া বিশেষণ। কাল মানে কি? সময়, টাইম, টাইম বোঝাবে। যেমন परसों, पहले, कभी, अब तक, अभी अभी, এগুলো সবই কিন্তু আমাদের কালবাচক ক্রিয়া বিশেষণ। ঠিক আছে? এগুলো দিয়ে কিন্তু সময়কে বোঝানো হয়। এই শব্দগুলো তোমরা ভালো করে মনে রাখবা, কারণ প্রশ্নগুলো তোমাদের মনে করো এই শব্দগুলো দিয়ে তোমাদের বাক্য মনে দিয়ে দেয়। যেমন দেখো এখানে কি আছে? অনিতা কাল যায়গি। তো এই যে অনিতা কাল যায়গি, তো এই যে কাল, এটা কি? একটা সময়। তো এটা কিন্তু আমাদের কি? এটা হচ্ছে আমাদের কালবাচক ক্রিয়া বিশেষণ। বোঝা গেল? দেখা গেল তোমাদের পরীক্ষার মধ্যে এই বাক্য দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে এই কালের নিচে কি দিল? আন্ডারলাইন করলো। আন্ডারলাইন করার পরে তোমাকে জিজ্ঞেস করলো এটা কোন ধরনের ক্রিয়া বিশেষণ। তাহলে কোনটা সঠিক হয়ে যাবে? তখন কিন্তু অপশনে থাকবে হচ্ছে কি? কালবাচক ক্রিয়া বিশেষণ। ওই অপশনটাই কিন্তু সঠিক হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট দেখো কি রয়েছে? পরিমাণবাচক ক্রিয়া বিশেষণ। পরিমাণ, পরিমাণ মানে কি? যেগুলোকে আমরা ওই মনে করো যে ওজন করতে পারি, তাই না? পরিমাণটা বোঝাতে পারি। তো পরিমাণ, পরিমাণ মানে যেমন দেখো কুছ, थोड़ा, काफी, केवल, इतना, बहुत, अधिक, उतना, कितना आदि। তো এই সমস্ত কিছু দিয়ে কিন্তু কোনো কিছুর একটা পরিমাণ বোঝায়। পরিমাণ, ঠিক আছে? কোনো কিছু কতটা পরিমাণ আছে, কুছ, কাফি, থোড়া, ইতনা, বহুত, অধিক, এগুলো দিয়ে কোনো কিছু পরিমাণ বোঝায়। কি বোঝায়? কোনো কিছুর পরিমাণ। যেহেতু পরিমাণ বোঝায়, সুতরাং কি হবে? এটা হয়ে যাবে পরিমাণবাচক ক্রিয়া বিশেষণ। বাক্য দেখো, বাক্যর মধ্যে কি বলেছে?
तुम थोड़ा अधिक दौड़ो, तुम थोड़ा अधिक दौड़ो। তাহলে কি এখানে একটু বেশি দৌড়ানোর কথা বলা আছে। তাহলে এই যে অধিক, এটা কিন্তু পরিমাণ, কিসের পরিমাণ? দৌড়ের পরিমাণ। বলা হয়েছে তুমি একটু বেশি দৌড়ো। তাহলে এই যে অধিক, এটা কি পরিমাণটা বোঝাচ্ছে। যেহেতু পরিমাণ বুঝিয়েছে তাহলে কি হয়ে যাবে? পরিমাণবাচক ক্রিয়া বিশেষণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কি রয়েছে? লাস্ট আমাদের 4 নাম্বার ভাগ, রীতিবাচক ক্রিয়া বিশেষণ। রীতিবাচক ক্রিয়া বিশেষণ জিনিসটি কি? কাজটি কিভাবে হচ্ছে, কোনো কাজ কিভাবে হচ্ছে। যেমন ধরো আমি এখন হাঁটছি, হাঁটা কি জোরে হচ্ছে না, খুব ধীরে ধীরে হচ্ছে। তাহলে এই যে আমার হাঁটা কাজটা ধীরে ধীরে হচ্ছে, তাহলে যখন বা বলতে পারি আমরা যেই শব্দগুলো কোনো কাজ কোনো ক্রিয়া কিভাবে হচ্ছে তা বোঝাবে, তাকে আমরা কিন্তু বলি হচ্ছে রীতিবাচক ক্রিয়া বিশেষণ। কাজ কিভাবে হচ্ছে, যেমন তেজি সে, अच्छे से, ধীরে ধীরে, খুবসুরতি সে, এগুলো সবই কিন্তু দেখায় যে কাজটা কিভাবে হচ্ছে। এই জন্যই এই শব্দগুলোকে আমরা বলবো হচ্ছে রীতিবাচক ক্রিয়া বিশেষণ। বাক্য দেখো আরো ভালো বুঝতে পারবে। ঘোড়া তেজ দৌড়তা है, ঘোড়া তেজ দৌড়তা है। দৌড়ানো একটা কাজ, কাজটা কিভাবে হচ্ছে? খুব তেজ হচ্ছে, দ্রুত গতিতে হচ্ছে। সুতরাং এখানে তেজ শব্দটি হচ্ছে আমাদের কি? রীতিবাচক ক্রিয়া বিশেষণ। তেজ শব্দটা কি আমাদের? রীতিবাচক ক্রিয়া বিশেষণ। কারণ এই তেজ দিয়েই কিন্তু আমাদের ক্রিয়া বা কাজ কিভাবে হচ্ছে তা বোঝাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই 4 নাম্বার বা ডি নাম্বার দিয়েই কিন্তু আমাদের কিন্তু এই 4টা ভাগ কিন্তু শেষ হলো। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে সম্বোধনবোধক অব্যয়। সম্বোধনবোধক অব্যয় জিনিসটা কি? তোমরা এটা ইংলিশে যেমন প্রিপোজিশন নামে তোমরা জানো, প্রিপোজিশন। তো সম্বোধনবোধক বা প্রিপোজিশন জিনিসটা কি? এটা দিয়ে কি করা হয়? এটা দিয়ে কিন্তু বোঝানো হয় বাক্যে থাকা সংজ্ঞা বা সর্বনামের সঙ্গে বাক্যের বাকি শব্দগুলোর যে সম্পর্ক স্থাপন হয়, ঠিক আছে, সেই সম্পর্ক স্থাপনের কাজই কিন্তু করে কে? এই সম্বোধনবোধক অব্যয়। বোঝা গেল আমি কি বললাম? আমি বললাম একটা বাক্য আছে, বাক্যের মধ্যে সংজ্ঞা বা সর্বনাম থাকবেই। তো সেই সংজ্ঞা বা সর্বনামের সঙ্গে বাক্যের বাকি শব্দের যে সম্পর্ক তৈরি হয় বা সম্পর্ক তৈরি করার যে কাজ করে, তাকেই আমরা বলি হচ্ছে সম্বোধনবোধক অব্যয়। ঠিক আছে? আর সম্বোধনবোধক অব্যয় কিন্তু ওই দেখবে তোমরা সংজ্ঞা বা সর্বনামের কিন্তু পরেই বসে। ঠিক আছে? যেমন দেখো এই সম্বোধনবোধক অব্যয়ের মধ্যে কি কি রয়েছে? के लिए, की और, की जगह, के पास, के ऊपर, से दूर, के कारण, के साथ, के सामने। তো এগুলো দিয়েই কিন্তু আমাদের বাক্যের মধ্যে থাকা সংজ্ঞা বা সর্বনামের সঙ্গে সেই বাক্যের থাকা অন্য শব্দের সম্বন্ধ বা সম্পর্ক কিন্তু স্থাপন হয়। বাক্য দেখো, বাক্য দেখলে আরো ভালো বুঝতে পারবে। जंगल के पीछे, जंगल के पीछे नदी बहती है। তাহলে এই যে জঙ্গল, ঠিক আছে, এই জঙ্গলটা কি আমাদের সংজ্ঞা। ঠিক দেখো এরপরে কি বসেছে? কে পিছে, নদী বহতি है। তাহলে এখানে কিন্তু আমাদের একটা এই যে নদী আর জঙ্গলের কিন্তু মনে করো একটা সম্পর্ক বলতে এরকম করে বোঝাবো অবস্থান। ঠিক আছে, অবস্থান, কাল, দিক, এই সমস্ত সম্পর্ক কিন্তু বোঝায়। প্রিপোজিশনে যেমন কি বোঝায়? প্রিপোজিশনে কি বোঝায়? দিক বোঝায়, সময় বোঝায়, অবস্থান বোঝায়। সেরকম এখানেও কিন্তু যেমন দেখো এই যে জঙ্গল, জঙ্গলের পিছনেই কিন্তু কি নদী বাহিত হয়। তাহলে এখানে কিন্তু একটা সম্পর্ক কিসের মধ্যে বলতে পারি? একটা এখানে অবস্থানগত আমরা বলতে পারি, এখানে অবস্থানটা বোঝানো হয়েছে। অবস্থান হতে পারে, কাল হতে পারে, ঠিক আছে, দিক হতে পারে। তো এই যে এই সমস্ত জিনিসই কিন্তু বোঝায় কি সম্বোধনবোধক অব্যয়। 2 নাম্বার বাক্য দেখো, वह दीवार के ऊपर बैठा है। তাহলে দেখো
दीवार के ऊपर। আমরা যেমন মনে করো যদি বলি এই বাক্যটার বাংলা মানে যে ও কি করে আছে, ও হচ্ছে দেওয়ালের উপরে, দেওয়ালের কি উপরে বসে আছে। তাহলে এখানে কিন্তু একটা অবস্থান বোঝাচ্ছে, ঠিক আছে। ওই যেই ছেলেটির কথা বলা আছে, যে মনে করো বসে আছে, তার অবস্থানের কথা বলা আছে, কোথায়, দেওয়ালের উপর। তাহলে এই যে অবস্থান, তারপরে কাল, দিক, এই সমস্ত কিছু কিন্তু সম্পর্কগুলো বোঝায় কি দিয়ে, সম্বোধনবোধক অব্যয় দিয়ে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। আর এগুলোর সামনে কিন্তু অবশ্যই দেখবা সম্বোধনবোধক অব্যয়ের সামনে কিন্তু কে, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে সে, এগুলো কিন্তু তোমরা দেখতে পারবা। ট্রিক্স হিসেবে মনে রাখবা যে সম্বোধনবোধক অব্যয় কিন্তু যে কে, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে সে, এগুলো কিন্তু থাকে, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের 3 নম্বরে কি বলেছে, সমুচ্চয়বোধক অব্যয়। সমুচ্চয়বোধক অব্যয় জিনিসটা কি, এটা ভালো করে বুঝতে লাগবে। তো সমুচ্চয়বোধক তোমাদের আগে ইংলিশটা আমি বলে নিই, কনজাংশন। ইংলিশে কি বলা হয়, কনজাংশন। কনজাংশন যেমন কি করে, শব্দের সঙ্গে শব্দকে যুক্ত করে, বাক্যের সঙ্গে বাক্যকে যুক্ত করে, যুক্ত করে না, তোমরা নিজেরাই বলো, প্রত্যেকেই তোমরা জানো। সেরকম এই সমুচ্চয়বোধক অব্যয় কিন্তু সেম। এটা কি করে, হিন্দির যে শব্দগুলো হয়, শব্দের সঙ্গে শব্দ, বাক্যের সঙ্গে বাক্য, বাক্য উপবাক্য, সমস্ত কিছু কিন্তু যুক্ত করে। কি করে, যুক্ত করে। তো আর এই যে যুক্ত করার কাজ, মানে শব্দের সঙ্গে শব্দকে যুক্ত, বাক্যের সঙ্গে বাক্যকে যুক্ত, যুক্ত করার কাজ যেই শব্দগুলো করে তাকেই আমরা কি বলি, সমুচ্চয়বোধক অব্যয়। যেমন অথবা, বাংলা তো অথবা আছে, এবং, তথা, তব, और, वरना, किंतु, परंतु, इसलिए, बल्कि, ताकि, क्योंकि, या, अन्यथा, এই সমস্ত শব্দগুলো দিয়েই কিন্তু শব্দের সঙ্গে শব্দ, বাক্যের সঙ্গে বাক্য যুক্ত হয়। এই জন্য এই শব্দগুলোকে আমরা বলি হচ্ছে সমুচ্চয়বোধক অব্যয়। আশা করি খুবই সহজ জিনিস, তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তো অবশ্যই তোমার ভিডিওটা একটুখানি তোমরা পিছিয়ে নিয়ে আবার দেখে নিবে, বুঝে যাবে, কেমন। এবার দেখো বাক্যের মধ্যে কিন্তু আমি প্রয়োগ দেখিয়েছি, রাহুল আর রোহিত খেল রহে হ্যায়। রাহুল একটা শব্দ, রোহিত একটা শব্দ, দুটোই কিন্তু আমাদের কি সংজ্ঞা। সংজ্ঞা মানে বাংলা হচ্ছে কি বিশেষ্য। তোমরা কমেন্টের মাধ্যমে জানাও রাহুল আর রোহিত এই দুটো শব্দ, এই দুটো যে শব্দ রয়েছে, আমি বললাম এই দুটো শব্দ হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞার বাংলা কি, বিশেষ্য পদ। তো এই দুটো সংজ্ঞা বা বিশেষ্য পদ কোন ভাগের মধ্যে, মানে তোমাদের যে আমি করিয়েছি সংজ্ঞা কত প্রকারের হয়, কি কি হয়, তো সংজ্ঞার কোন প্রকারের মধ্যে এগুলোকে আমরা রাখতে পারি, এই দুটো শব্দকে, রাহুল আর রোহিতকে। অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে সংজ্ঞাটা কোন ধরনের প্রকারের মধ্যে পড়বে। তো দেখো রাহুল অর মানে কি, অর মানে আমরা বাংলায় বলতে পারি এবং, ঠিক আছে। রাহুল এবং বা রাহুল অর ও, তাই না, ও বলা যায়। রাহুল ও রোহিত খেলছে। তাহলে এই যে রাহুল আর রোহিত দুটো শব্দকে, দুটো সংজ্ঞা শব্দকে যুক্ত করলো কে, অর, ঠিক আছে। তাহলে এই অরটা যেহেতু এখানে যুক্ত করার কাজ করলো, সুতরাং এটাকে আমরা কি বলবো, এটা কিন্তু আমরা বলবো হচ্ছে সমুচ্চয়বোধক অব্যয়। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। বাংলাও বললাম, ইংরেজিতেও বলে দিলাম, তোমাদের যেভাবে সুবিধা হয় কনসেপ্ট বোঝার জন্য তোমরা বুঝে নিতে পারো। কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এই যে আমি শব্দগুলোর যে উদাহরণ যে আমি লিখে দিচ্ছি, শব্দগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে, বোঝা গেল। কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দেয়, বা এই কনসেপ্টগুলো তোমাদের জানা থাকতে হবে। এবার দেখো এই সমুচ্চয়বোধক অব্যয়কে আবার দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। দেখে নাও কি কি। একটা হচ্ছে সমানাধিকরণ, একটা হচ্ছে ব্যাধিকরণ, ঠিক আছে। এগুলো কিন্তু সমুচ্চয়বোধকেরই কিন্তু ভাগ, ঠিক আছে। এগুলোর কাজ হচ্ছে কি, যুক্ত করা। এগুলোর কাজও কি, যুক্ত করা। এবার দেখো এদের মধ্যে পার্থক্য কি, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। যেমন দেখো সমান অধিকরণের মধ্যে কি কি পড়ে, তথা, এবং, ইয়া, আদি, এগুলো কিন্তু সমান অধিকরণ। বাক্য দিয়েছি
বাক্য দিয়ে তোমাদের বোঝাবো আমি যে সমানাধিকরণ আর ব্যধিকরণের মধ্যে পার্থক্য কোথায়। দেখো, রাহুল বাজার গয়া হ্যাঁ তথা, যুক্ত হলো কি দিয়ে? তথা দিয়ে যুক্ত হলো, এই যে তথা, ঠিক আছে। রাহুল বাজার গয়া है तथा রোহিত ক্রিকেট খেল রাহা है। এইবার দেখো, এই যে তথার আগের অংশ আর তথার পরের অংশ, এই দুটোই কিন্তু আমরা বলতে পারি স্বতন্ত্র বাক্য। এরা কিন্তু নিজে নিজেই কিন্তু নিজের অর্থ প্রকাশ করতে পারে। এরা কিন্তু একে অপরের ওপর কিন্তু নির্ভরশীল নয়। এক নাম্বারটা কে? রাহুল বাজার গয়া है, দুই নাম্বার হচ্ছে রোহিত ক্রিকেট খেল রাহা है। দুটো কিন্তু বাক্য পুরোপুরি স্বতন্ত্র বাক্য। আর এই দুটো স্বতন্ত্র বাক্যকে যুক্ত করলো কে? তথা। তো মনে রাখবা বা কনসেপ্টটা এটাই, যদি দুটো স্বতন্ত্র বাক্যকে এই তথা এবং ইয়া যদি যুক্ত করে, বা দুটো স্বতন্ত্র বাক্যকে যে যুক্ত করে, সেই হচ্ছে কে? সমান অধিকরণ। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। এবার দেখো ব্যাধিকরণ। ব্যাধিকরণে আমাদের কি কি রয়েছে? কি, তাকি, কিউ কি আদি। বাক্য দেখো, বাক্য দিয়ে তোমাদের আমি জিনিসটা ভালো করে বোঝাচ্ছি আরো। राहुल ने बताया कि उसका जन्मदिन जनवरी महीने में है। तो राहुल ने बताया, এই একটা অংশ যুক্ত করলে হচ্ছে কি, আর পরের অংশটা কি? उसका जन्मदिन जनवरी महीने में है। এইবার তোমরা এই বাক্যটা নিজেই পড়ে দেখো তো, এই যে দুটো যে আমাদের খণ্ড রয়েছে, দুটো খণ্ডর মধ্যে কোনটা স্বতন্ত্র? তোমরা প্রত্যেকেই বলবা যে পরের অংশটা হচ্ছে স্বতন্ত্র। আর এই স্বতন্ত্র বাক্যের উপর নির্ভরশীল কিন্তু এই আগের অংশ রাহুল নে বাতায়া। তো দেখো, একটা স্বতন্ত্র আর একটা কিন্তু নির্ভরশীল বাক্য কিন্তু যে যুক্ত করে তাকেই আমরা বলি হচ্ছে ব্যাধিকরণ। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। সমান অধিকরণে কি হয়? সমান অধিকরণে যে আমাদের শব্দগুলো রয়েছে, এরা যুক্ত করে কাকে? দুটো স্বতন্ত্র বাক্যকে। আর ব্যাধিকরণের যে শব্দগুলো যুক্ত করার কাজ করে, তারা কিন্তু দুটো কিন্তু স্বতন্ত্র বাক্যকে যুক্ত করে না। এখানে কি হয়? এখানে একটা স্বতন্ত্র থাকে আর অন্যটি কিন্তু সেই স্বতন্ত্র বাক্যের উপর কিন্তু নির্ভরশীল হয়। যেমন এই বাক্যে তোমরা দেখো, রাহুল নে বাতায়া, এটা কিন্তু স্বতন্ত্র না, এ হচ্ছে কার উপর নির্ভরশীল? এই পরের অংশটার উপর নির্ভরশীল। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। নেক্সট দেখো, এবং দেখো এখানে কি বলেছে? বিস্ময় আদিবোধক অব্যয়। কি বলেছে? বিস্ময় আদিবোধক অব্যয়। তো দেখো, বিস্ময় আদিবোধক অব্যয় বলতে মনে করো যেই শব্দগুলো দিয়ে হঠাৎ কোনো আবেগ, অনুভূতি, দুঃখ, কষ্ট, আনন্দ, এই সমস্ত কিছুকে বোঝায়। হঠাৎ করে কোনো কিছু মনে করো, যখন আমরা কোনো কিছু মন থেকে বের করি, হঠাৎ দুঃখ হতে পারে, কষ্ট হতে পারে, তারপরে মনে করো সেটা আনন্দ হতে পারে, হঠাৎ করে যেটা বের হয় হঠাৎ, তো সেগুলোকে কিন্তু আমরা কি বলি? বিস্ময় আদিবোধক অব্যয় বলি। ঠিক আছে? যেমন ও, মনে করো, তারপরে হচ্ছে জি, আরে, উফ, আ, হা, ছি, বাপরে বাপ, ধিক্কার, ও, তাই না, সচ, ওহো, বা, জি হা, এগুলো সবই কিন্তু আমাদের বিস্ময় আদিবোধক অব্যয়। এগুলো দিয়ে কিন্তু আমাদের হঠাৎ কোনো আবেগ, অনুভূতি, সে দুঃখ হতে পারে, কষ্ট হতে পারে, বেদনা হতে পারে, কিংবা বলতে পারি আমরা আনন্দ হতে পারে, সুখ হতে পারে, এই সমস্ত কিছুকে বোঝাবে। তাকেই কিন্তু আমরা কি বলি? বিস্ময় আদিবোধক অব্যয়। আর এই অব্যয়গুলো কিন্তু এই যেগুলো, আর এই বিস্ময় আদিবোধক অব্যয় চেনার সহজ উপায় কি? এগুলো শেষে কিন্তু এই বিস্ময়সূচক চিহ্নটা কিন্তু থাকে। বোঝা গেল? বাক্য দেখো, প্রথম বাক্য কি বলেছে? ছি। দেখো, বাক্যের কিন্তু প্রথমেই রয়েছে, এই যে দেখো চিহ্নটাও রয়েছে, ছি কিতনি গন্দগি হ্যাঁ। তাহলে হঠাৎ কোনো মনে করো নোংরা আবর্জনা দেখার পরে কিন্তু আমরা এই ছি দিয়ে কিন্তু আমাদের হঠাৎ আবেগটাকে কিন্তু বোঝাই, ছি কিতনি গন্দগি হ্যাঁ। নেক্সট দেখো, বা কিতনা সুন্দর ফুল হ্যাঁ। তো বা, এটা কিন্তু আমাদের কি?
একটা বিস্ময় আদিবোধক কিন্তু অব্যয়। কারণ দেখো এখানে বলেছে কি কিতনা সুন্দর ফুল হয়, মানে এটা খুব সুন্দর ফুল দেখার পরে কিন্তু আমাদের মানে মন থেকে হঠাৎ এই শব্দটা মনে করো বের হলো বা। তো বা হচ্ছে আমাদের বিস্ময় আদিবোধক অব্যয়। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো এবং এই বিস্ময় আদিবোধক অব্যয় চেনার সহজ উপায় হচ্ছে এর শেষে কি বিস্ময়সূচক চিহ্ন থাকে। নেক্সট দেখো এবং আজকের শেষ এটা আমাদের অব্যয় নিপাত অব্যয়। নিপাত হচ্ছে কি, নিপাত অব্যয় দিয়ে হচ্ছে জোর দেওয়া বোঝায়। বাক্যে কি জোর দেওয়া বোঝাতে যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে কি নিপাত অব্যয়। যেমন কেবল, সির্ফ, মাত্র, হি, ভি, তক আদি। এই প্রত্যেকটা শব্দ দিয়ে কিন্তু বাক্যের মধ্যে জোর দেওয়া হয়। বাক্যে জোর দেওয়ার জন্য এই শব্দগুলো ব্যবহার করা হয়, সেই জন্য এই শব্দগুলো হচ্ছে নিপাত অব্যয়। দেখো বাক্যের মাধ্যমে তোমাদের আমি প্রয়োগগুলো দেখিয়ে দিচ্ছি। তুমি আজ রাত রুকনা হি পারেগা। হি দিয়ে কি জোর দেওয়া বোঝাচ্ছে, তুমি আজ রাত রুকনা হি পারেগা। যদি হি না থাকতো বাক্যটা হতো কি তুমি আজ রাত রুকনা পারেগা, নর্মাল। কিন্তু যখনই আমি হি ইউজ করলাম হি, তখন কিন্তু বাক্যের মধ্যে জোর দেওয়া হলো, থাকতেই হবে। আমরা বলি একটা বাক্য বলি কি তোমাকে আজ রাত থাকতে হবে, নর্মাল বাক্য। একটা বাক্য কি বললাম তোমাকে আজ রাত থাকতেই হবে, থাকতেই যে বললাম সেরকমই হিন্দির ক্ষেত্রে হচ্ছে রুকনা হি পারেগা। বুঝা গেল? নেক্সট, মেরে পাস মাত্র 10 রুপে হ্যায়। মাত্র এটা দিয়ে কিন্তু একটা জোর দেওয়া হয় যে 10 টাকা, শুধুমাত্র 10 টাকাই রয়েছে। বেশি জোর দিয়ে কিন্তু বোঝানো হলো 10-এর বেশি টাকা আমার কাছে নেই, ওই জন্য বেশি জোর দেওয়ার জন্য কিন্তু মাত্র কথাটাকে আমরা ব্যবহার করলাম। তো এই ছিল আমাদের আজকের অব্যয়ের ক্লাস। অব্যয় কাকে বলে, অব্যয় কত প্রকার ও কি কি, এবং প্রত্যেকটা কিন্তু আমি যে প্রকার রয়েছে অব্যয়ের সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করলাম। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তো যাই হোক, এবার যারা তোমরা আমাদের এই চ্যানেলটিকে আজকে নতুন দেখছো তারা অবশ্যই আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তার সঙ্গে সঙ্গে দেখবে পাশে একটা বেল আইকন রয়েছে, ওটাকেও প্রেস করে রাখবে। তাতে করে যখনই আমাদের কোনো নতুন ক্লাস বা ভিডিও আসবে তখন তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তোমরা অবশ্যই আমাদের এই বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো আজকের এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে।